আজকে কোনো কাজের ভিডিও নয়, কাজের মাঝে মাঝে একটু ব্রেকেরও প্রয়োজন হয়, তাহলে কাজ আরও বেশি ভালো হবে। তো সেই জন্যই আমরা একটু বেড়াতে যাচ্ছি, ডুয়ার্সে বেড়াতে যাচ্ছি। আমাদের নবদ্বীপ থেকে নর্থ বেঙ্গলের দিকে যাওয়ার দুটো ট্রেন চলে, একটা হচ্ছে তিস্তা তোরসা আর একটা হচ্ছে কামরূপ। আমরা টিকিট পেয়েছিলাম তিস্তায়। তিস্তার টাইমিংটা ছিল বিকেলে, আর আমরা যাব নিউ ময়নাগুড়ি স্টেশনে। ওখানে গিয়ে পৌঁছতে মোটামুটি ভোর রাত। তো আমরা ট্রেনে উঠে একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নিয়েছি এবং ভোর রাতে নেমেছি। আমরা যে রিসর্টটা বুক করেছিলাম সেখান থেকেই গাড়ি পাঠিয়ে দিয়েছে। তো গাড়িতে করে আমরা রাত্রিবেলায় রিসর্টে পৌঁছে একটু ঘুমিয়ে টুমিয়ে নিয়ে ভোরবেলায় উঠলাম। উঠে রাত্রিবেলায় তো কিছু দেখতে পাইনি, কোথা দিয়ে ঢুকলাম রিসর্টে, কিন্তু দিনের বেলায় যখন আমরা ব্যালকনিটা খুলে বেরোলাম তখন সামনে যেটা দেখতে পেলাম সেটা হলো জঙ্গল। এটা গরুমারা ফরেস্ট। ঘুম থেকে ওঠার সাথে সাথেই আমাদের জন্য অপেক্ষা করছিল গরম গরম চা আর তার সাথে বিস্কিট। সেগুলো খেতে খেতে আমরা জানলা দিয়েই আমাদের সামনের যে জঙ্গলটা ছিল সেটা দেখছিলাম। গুড মর্নিং। আমরা আজকে বসে আছি একদম গরুমারা ফরেস্টের সামনেই, বেনিয়ান ট্রি রিসর্টে। মানে আমাদের রুমটার থেকে সামনে দরজা খুললেই একটা ব্যালকনি আছে ছোট, সেই ব্যালকনির দরজাটা খুললেই দেখা যাচ্ছে গরুমারা ফরেস্ট। আজকে আমাদের প্ল্যান এখানে শুধু জিপ সাফারি করব জঙ্গলের মধ্যে। দেখি কোন দিকে যাওয়া যায়, কোন দিকে আমাদের ঠিক করে দেয় যাওয়ার জন্য। আর কিছুক্ষণ পরেই চলে এলো আমাদের জন্য ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়ে আমরা একটু এই জঙ্গলের পথে হেঁটে বেড়ালাম। চারিদিকে এত ফাঁকা জায়গা দেখতে পেয়ে মাম্মু ভীষণ খুশি। সে শুধু হেঁটেই যাচ্ছিল ওই রাস্তা দিয়ে, পাশে জঙ্গলটাকে ফিল করতে করতে। আমরা দুজনে, আমি আর মাম্মু, একটু হেঁটে যাচ্ছিলাম। আমরা এখন জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আমি আর মাম্মু। সামনে জঙ্গল, পাশে আমরা জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটছি। আজকে যেহেতু আমরা জঙ্গল সাফারি করব, তো জঙ্গল সাফারিতে জিপসি বুক করার জন্য বেশ কিছুক্ষণ আগে থেকেই লাইন দিতে হয়। রিসর্টে যারা ম্যানেজমেন্টে ছিল ওরাই আমার বাবাকে লাইনে দাঁড় করিয়ে রেখে এসেছিল। কি খাবে? কি দিয়ে ভাত খাবে? ঠিক আছে। ওই দিন লাঞ্চে আমাদের মেনু ছিল মাছ আর ভাত, তার সঙ্গে ওরা সবজি দিয়েছিল, সালাড আর ডাল, আর সাথে ছিল বেগুন ভাজা। সেটা সব থেকে সুন্দর হয়েছিল খেতে। তো এই খাবার দাবারগুলো খেয়ে নিয়ে তারপরে আমি গিয়ে লাইনে দাঁড়ালাম। আর জিপসির কাউন্টার থেকে কিছুক্ষণ পরে, মানে 3টের যে স্লটে আমরা গেছিলাম সেটার জন্য, ওই 2:30 বা 2টো নাগাদ ওরা কাউন্টারটা খুলেছিল। তখন আমরা যে কজন লাইনে ছিলাম পরপর টিকিটগুলো কাটলাম এবং নিজের নিজের জিপসি নিয়ে চলে এলাম। আমি আমার জিপসিটা নিয়ে চলে এলাম রিসর্টে। সেখান থেকে বাবা, মা, মাম্মু আর তন্দ্রাকে তুলে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম সাফারিতে। জিপসিতে আমাদের জন্য একজন ছিলেন ড্রাইভার, যিনি জিপটা চালাবেন, আর একজন ছিলেন আমাদের গাইড। তার নাম হচ্ছে কাঞ্ছা লামা। মানে তিনি জঙ্গলের পুঙ্খানুপুঙ্খ জানেন, কোথায় হাতি বেরোয়, কোন দিকটায় কি দেখা যায়, হাতি দেখা যায় বা বাইসন দেখা যায়। তিনি গাইড করে আমাদেরকে নিয়ে যাবেন। তো রাস্তার কিছুটা যেতে না যেতেই আমরা ওই ময়ূরটি দেখা পেলাম। একদম সুন্দর একটা বড় লেজ তার, সেটা দেখে তো আমরা সত্যি অভিভূত। মানে আমি এতটা সামনে থেকে ছাড়া অবস্থায় এই প্রথম ময়ূর দেখলাম। তবে এই জঙ্গলের ভেতরে সাফারি করতে করতে আমরা প্রচুর ময়ূর দেখেছি। এই পুরো সাফারিটাতে এই যে হুড খোলা জিপ গাড়িতে করে এই যাওয়া, এটার একটা আলাদা আনন্দ আছে। আর চারিদিকের যে দৃশ্য সেটা দেখে সত্যি চোখের আরাম, চোখের তৃপ্তি। এত সবুজ চারিদিকে। তবে এই যে মাটির রাস্তার ওপর দিয়ে জিপটা যাচ্ছে, এটা ভীষণ ঝাঁকুনি হচ্ছিল, কারণ রাস্তা তো ভীষণই এবড়ো খেবড়ো। তার ওপর দিয়ে যখন এই জিপ গাড়ির কন্ডিশনও খুব ভালো নয়, ভীষণভাবেই ঝাঁকুনি হচ্ছিলো, যেটা বয়স্কদের জন্য একটু কষ্টকর। দুপুর 3টে থেকে আমাদের সাফারিটা শুরু হয়েছিল। তো তখনও দিনের আলো অনেকটাই ছিল। তো কাঞ্ছা লামা যেটা বলছিল যে দিনের আলো যতক্ষণ থাকবে খুব একটা হাতি দেখার চান্স থাকে না। মোটামুটি যখন আলোটা একটু কমে যায় তখন তারা বেরোয়, হাতি বা বাইসন। একটু অন্ধকার হলে তবেই ওরা বেরোয়, না হলে সচরাচর ওরা এইসব দিকে আসতে চায় না। তবুও কাঞ্ছা লামা আমাদেরকে নিয়ে গেছিলো এমন একটা জায়গায়, লাস্টে এমন একটা পয়েন্টে যেখানে ওই হাতিরা জল খেতে আসে, একটা জলাশয় মতো ছিল। তবু সেখানে গিয়েও আমরা দেখতে পেলাম না। কাঞ্ছা লামা আমাকে একটু ভেতর দিকেও নিয়ে গেল হেঁটে হেঁটে, কিন্তু সেখানে দেখলাম একটা জায়গায়
যে একটা ময়ূরের প্রচুর পালক পড়ে আছে। তো ওই লামা যেটা বললো সেটা হচ্ছে যে একটা লেপার্ড একটা ময়ূরকে বোধহয় ধরেছে, সেই জন্য প্রচুর পাখাগুলো মানে যে লেজের যে পাখাগুলো হয় সেইগুলো পড়েছিল ছড়িয়ে ছিটিয়ে। আর দূর থেকে ময়ূরের আওয়াজও পাওয়া যাচ্ছিল, ভীষণ কর্কশ গলায় ময়ূরটি ডাকছিল। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা মতো আমরা সাফারি করেছি। এই দিকে জঙ্গল থেকে মানে হাইওয়ের এ পাশ থেকে আবার ওই পাশেও যাওয়া হয়েছিল। সেখানেও অনেকটা ঘুরে ঘুরেও কোনো হাতির দেখা পাওয়া যায়নি, শুধুমাত্র হাতির পটি দেখতে পাওয়া গেছিলো। তো কিছুক্ষণ পরে আমরা খোঁজ পেয়েছিলাম যে সেই জায়গাটাতে হাতি বেরিয়েছে। এই হচ্ছে সেই স্পটটা যেখানে লামা বলছিল যে হাতি আসে এখানে জল খেতে। আমরা ওই পেছনটা দিয়ে একটু ভেতর দিকে গেছিলাম, সেইখানেই দেখলাম ওই রকম ময়ূরের পালকগুলো প্রচুর পড়ে আছে এই জায়গাটায়। তো সেখান থেকে আমরা কিছু পালক কুড়িয়ে নিয়ে এসেছি, সেটাই একটা স্মৃতি হিসেবে থাকবে সাফারির। আর এই জায়গাটা ইটসেলফ খুব সুন্দর ছিল, চারিদিকে প্রচুর পাতা পড়ে আছে, সেগুলো শুকিয়ে গেছে, এর ওপর দিয়ে হাঁটলেই একটা মচমচ করে আওয়াজ হচ্ছে, এইটা বেশ সুন্দর, ভাল লাগে। এরপরে আমরা হাতির দেখা পেয়েছিলাম খুব অল্প কিছুক্ষণের জন্য। হাতি দেখা সেরে তারপরে লাস্টে আমাদের এই বিকেলের স্লটটার লাস্টে যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে সাফারির শেষে একটা সাঁওতাল নৃত্য হয়। ওদের ওখানকার যে আঞ্চলিক লোকেরা তারাই একটা নাচ দেখায়, এই নাচটা যাবি। চা বাগানের ভেতরে একটা স্পট আছে, সেইখানে লাস্ট ফিনিশিং পয়েন্ট সাফারি, সেই জায়গাটাতে এই ডান্সটা হয়। সেটার পরে আবার যেখান থেকে তুলেছিল সাফারিতে সেইখানে ওরা নামিয়ে দেয়। ওখান থেকে আমরা ডিরেক্ট রিসর্টে চলে আসি। এইভাবেই কাটলো আমাদের ডুয়ার্সের প্রথম দিন। এরপরে আরও 2 দিন আছে, দেখা হচ্ছে সেগুলো নিয়ে।